প্রায় 488 দিন পরে ইন্ডিয়া ফাইনালি জয়ের দেখা পেয়ে গেছে। বাংলাদেশের বিপক্ষে ইন্ডিয়া 25শে মার্চ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ খেলবে। এই ম্যাচের প্রস্তুতি হিসেবে ইন্ডিয়া 19শে মার্চ মালদ্বীপের বিপক্ষে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলে। ওই ফ্রেন্ডলি ম্যাচে ইন্ডিয়া মালদ্বীপকে 3-0 গোলের ব্যবধানে হারাই দেয়। আর এই যে মালদ্বীপকে 3-0 গোলের ব্যবধানে হারাই দেয়, ওইখানে ইন্ডিয়ার হয়ে 3টা গোল করছে রাহুল বেকে, লিস্টন কোলাসো এবং সুনীল ছেত্রী। আর ইন্ডিয়া যে মালদ্বীপকে 3-0 গোলের ব্যবধানে হারাই দিয়ে ওরা প্রায় 488 দিন পরে জয় তুলে নিছে। এটা ইন্ডিয়ার জন্য একটা পজিটিভ বিষয় এবং আমাদের জন্য একটা নেগেটিভ বিষয়, কারণ মালদ্বীপকে 3-0 গোলের ব্যবধানে হারানো সহজ কোনো ব্যাপার না। কারণ আমরা জানি মালদ্বীপের বিপক্ষে আমরা নভেম্বরে 2টা ফ্রেন্ডলি খেলছি, একটাতে তো আমরা হেরেই গেছি এবং আরেকটা ম্যাচে আমরা 1 গোলের ব্যবধানে জয় তুলে নিছি। আর ওই 1 গোলের ব্যবধানে জয় তুলে নেওয়া আমাদের জন্য কত কঠিন হয়েছে সেটা আমরা সবাই জানি। তো এই ম্যাচ নিয়ে যদি আরও একটু ডিটেলসে কথা বলি, এই ম্যাচে সেন্টার ব্যাক পজিশনে জিনগানকে স্টার্ট করানো হয় নাই, এখানে মূলত মেহতাব আর রাহুল বেকেকে স্টার্ট করানো হয়েছে। আমার মতে বাংলাদেশের এগেনস্টে মেহতাবকে তুলে নিয়ে অর্থাৎ মেহতাবকে চেঞ্জ করে ওইখানে জিনগান খেলবে এবং রাহুল বেকে খেলবে। আর দুইজনই কিন্তু সলিড ডিফেন্ডার এবং ওই দিন অর্থাৎ মালদ্বীপের এগেনস্টে রাহুল বেকে ভালো পারফরমেন্স করছে। ডিফেন্সে যেরকম ভালো ছিল ও অফেন্সেও কিন্তু সেট পিসগুলোতে খুবই বেশি থ্রেটিং লাগতেছিল রাহুল বেকেকে। আর আপনাদের জন্য বলে রাখি, রাহুল বেকে মালদ্বীপের এগেনস্টে ফার্স্ট গোল করছে এবং নভেম্বরে মালয়েশিয়ার এগেনস্টেও কিন্তু গোল করছে এই রাহুল বেকে। আর মেহতাবও সেদিন ভালো ছিল, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় এই মেহতাবকে চেঞ্জ করে বাংলাদেশের এগেনস্টে জিনগান খেলবে। আর এখন যে প্লেয়ারটার ব্যাপারে কথা বলবো, এটা হচ্ছে সবচেয়ে প্রমিসিং প্লেয়ার আমার মতে এই মালদ্বীপের এগেনস্টে। সেটা হচ্ছে ইন্ডিয়ার রাইট ব্যাক বালপুইয়া। এক কথায় ফ্যান্টাস্টিক, যেরকম ওভারল্যাপ করছে সেরকম ট্র্যাক ব্যাক, সেরকম ডিফেন্ডিং, এক কথায় অসাধারণ পারফরমেন্স করছিল সেদিন এই বালপুইয়া। আর ওদের লেফট ব্যাক পজিশনে খেলছে সুভাশিস বোসের সবকিছু ঠিকঠাক আছে আমার মতে, বিশেষ করে ওর স্ট্রং পয়েন্ট আমার মতে ডিফেন্স। আর ও কিন্তু বালপুইয়া যখন উপরে উঠে যায় রাইট সাইড থেকে, সুভাশিস বোস হালকা একটু নিচে নেমে এসে সুভাশিস বোস, মেহতাব আর রাহুল বেকে 3জন মিলে একটা 3-ম্যান ব্যাকলাইন ক্রিয়েট করছিল। আর এই সুভাশিস বোসের একটা উইক পয়েন্ট আমার কাছে মনে হয়েছে সেদিন, সেটা হচ্ছে ওর স্পিড। ও একটু উপরে উঠে গেলে ওইখান থেকে ট্র্যাক ব্যাক করতে সময় লাগে, যার কারণে কিন্তু মালদ্বীপ সেদিন সুভাশিস বোসের সাইডে কয়েকটা ভালো অ্যাটাক ক্রিয়েট করছিল। আবার অন্যদিকে রাইট ব্যাক যে খেলছে বালপুইয়ার কিন্তু স্পিডের কোনো অভাব নাই। সেদিন আমার কাছে বালপুইয়ার স্পিড ঠিকঠাকই লাগছে। তো এরপরে আসি ডবল পিভটে। ইন্ডিয়া ডবল পিভটে খেলছে, সুরেশ খেলছিল এবং আয়ুষ ছেত্রী খেলছিল। সেখানে সুরেশের পারফরমেন্স মোটামুটি ছিল। সুরেশ হচ্ছে একজন পরীক্ষিত প্লেয়ার, এই কারণে আমার কাছে মনে হয় মালদ্বীপের এগেনস্টেও সুরেশ যেহেতু মোটামুটি ভালো পারফরমেন্স করছে, তো বাংলাদেশের এগেনস্টেও আমরা সুরেশকে দেখতে পারবো। তো সুরেশের সাথে আরেকজন প্লেয়ার খেলছিল ডবল পিভট রোলে, ওর নাম হচ্ছে আয়ুষ ছেত্রী এবং ইন্ডিয়ার জার্সিতে এটাই ছিল আয়ুষ ছেত্রীর অভিষেক ম্যাচ। আর আয়ুষ ছেত্রী খেলে গোয়াতে আইএসএলে এবং এই গোয়ার হেড কোচই কিন্তু বর্তমানে ইন্ডিয়ার হেড কোচ, যার কারণে এই আয়ুষ ছেত্রীর সাথে যেই ইন্ডিয়ার টিমের হেড কোচ ওর একটা আলাদা বন্ডিং ক্রিয়েট হয়ে আছে। তো এই আয়ুষ ছেত্রী সেদিন ফার্স্ট ম্যাচ হিসেবে যেরকম ম্যাচিওর গেম প্লে করছে, যেরকম হচ্ছে বল বিল্ড আপে হেল্প করছে, বল ডিস্ট্রিবিউশন করছে, ব্যাকলাইন থেকে ও মানে একেবারে ব্যাকে নেমে এসে ব্যাকলাইন থেকে বল নিয়ে বল বিল্ড আপ করছে, সুন্দর, খুবই সুন্দর। আমার কাছে এই কারণে মনে হচ্ছে সুরেশের সাথে ডবল পিভট রোলে এই আয়ুষ ছেত্রীকেই স্টার্ট করাই দেবে বাংলাদেশের এগেনস্টে। আর আরেকটা বিষয় হচ্ছে সেদিন ইন্ডিয়া মূলত 4-2-3-1 ফরমেশনে খেলে। আমার মতে বাংলাদেশের এগেনস্টেও ইন্ডিয়া 4-2-3-1 ফরমেশনে খেলবে। আর উপরে লিস্টন কোলাসো খেলছে লেফট উইং পজিশনে। আর এক কথায় ফাটাই ফেলছে সেদিন, এক কথায় লেফট উইং সাইডটা পুরাটা পকেটে করে রাখছিল এই লিস্টন কোলাসো। আর আমাদের যে রাইট ব্যাক থাকবে, সাদুদ্দিন খেলবে নাকি রহমত মিয়া খেলবে জানি না, ওকে সেদিন লিস্টন কোলাসোর সাথে ভালো একটা টক্কর জমাইতে হবে, নাইলে কিন্তু লিস্টন কোলাসো সেদিন অনেক বেশি থ্রেটিং হয়ে উঠবে আমাদের জন্য। আর লিস্টন কোলাসোর পারফরমেন্স সেদিন এক কথায় খুবই ফ্যান্টাস্টিক ছিল, 100% পারফরমেন্স সেদিন ডেলিভার করতে পারছে আমার মতে লিস্টন কোলাসো। আর লিস্টন কোলাসো কিন্তু সেদিন এই যে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গিয়েছিল মালদ্বীপের এগেনস্টে। তো এরপরে
রাইট উইঙ্গার পজিশনে খেলছিল মহেশ সিং। এই মহেশ সিং এর আরেকটা পজিটিভ পয়েন্ট হচ্ছে ও একটু ভার্সেটাইল প্লেয়ার। ও রাইট উইঙ্গে যেরকম খেলতে পারে, ও কি করে আরেকটু সেন্টারে এসে ও হচ্ছে শ্যাডো স্ট্রাইকার রোলেও খেলতে পারে। এটা আমাদের জন্য একটু নেগেটিভ পয়েন্ট। কখন রাইট উইং থেকে আপনি শ্যাডো স্ট্রাইকার রোলে চলে আসবে ও আমরাও বুঝতে পারবো না হয়তো বা মাঝে মধ্যে। তো এই কারণে আমার কাছে মনে হয় মহেশ সিংকেও আমাদের একটা মানে মাথায় রাখতে হবে যে ও কিছু একটা করতে পারে। আর সেদিন কিন্তু মহেশ সিংয়ের পারফরমেন্স ভালো ছিল। আর এরপরে সেদিন সুনীল ছেত্রীর নিচে অর্থাৎ শ্যাডো নাম্বার 9 পজিশনে খেলছিল ব্র্যান্ডন ফার্নান্ডেস। কিন্তু ব্র্যান্ডন ফার্নান্ডেস সেদিন ইনজুরিতে পড়ে গেছে, যার কারণে কিন্তু ও একেবারে স্কোয়াড থেকে আউট হয়ে গেছে বাংলাদেশের বিপক্ষে। আর এই ব্র্যান্ডন ফার্নান্ডেস যতক্ষণ পর্যন্ত মাঠের মধ্যে ছিল ভালো পারফরমেন্স করছে। আর তার সাথে নাম্বার 9 পজিশনে খেলছে সুনীল ছেত্রী। রিটায়ারমেন্ট থেকে ব্যাক করেও সুনীল ছেত্রীর দাঁড় কমে নাই। সুনীল ছেত্রী ওই গোল স্কোরিং এর দিকে সুনীল ছেত্রী আছে। এই কারণে বলতেছি, দেখেন এই ইন্ডিয়ার টিমটাকে আমাদের খুবই সিরিয়াসলি নিতে হবে এবং ভালোভাবে হ্যান্ডেল করতে হবে সেদিন। আর এই ইন্ডিয়ান টিমে আমার মতে সেদিন বেস্ট পারফরমেন্স ছিল বালপুইয়া এবং হচ্ছে লিস্টন কোলাসোর। আর যদি অভিষেক ম্যাচ হিসেবে বলি তাহলে আয়ুষ ছেত্রীর পারফরমেন্সও কিন্তু কোনো অংশে কম ছিল না। আমার মতে আমাদের দুইটা উইং খুব ভালোভাবে নজরে রাখতে হবে ইন্ডিয়ার। আপনি যদি দেখেন লেফট উইংটা লিস্টন কোলাসো একাই সেদিন খেয়ে ফেলছিল। তারপর রাইট উইংয়ে হয় কি, এখানে হচ্ছে মহেশ সিং আছে। তো ওই যে মহেশ সিং হচ্ছে উইংয়ে চলে গেলে বালপুইয়া যেহেতু ওভারল্যাপ করে, বালপুইয়া মাঝে মাঝে কিন্তু আপনার সেন্টার বরাবর ঢুকে জায়গা, অর্থাৎ ইন্টেরিয়ার পজিশনে ঢুকে জায়গা। আবার মাঝে মাঝে দেখা যায় কি মহেশ সিং একটু সেন্টারে ঢুকে গেলে বালপুইয়া ওখানে ওয়াইডে হচ্ছে যে আপনার মানে ইন্ডিয়ার টিমকে ওয়াইড প্রোভাইড করতেছিল ওভারল্যাপ করে। তো এটা আমাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাবে আমার মতে। আমাদের যে দুইজন ফুলব্যাক আছে ওদের খুবই কনসার্ন থাকতে হবে এই বিষয়গুলোতে। আর সেদিন ওভারঅল যদি ইন্ডিয়ার পারফরমেন্সের কথা বলি, ইন্ডিয়ার পারফরমেন্স সেদিন ভালো ছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিয়াও সেদিন লেকিং ছিল। যেমন এই যে মালদ্বীপ কিন্তু ওরা ইজিলি একটা গোল করতে পারতো। আর ইন্ডিয়ার ফ্রন্ট লাইনেও কিন্তু সেদিন লিস্টন কোলাসো ভালো খেলছে, কিন্তু তার সাথে সাথে লিস্টন কোলাসো মানে কি বলবো একটু সিরিয়াস না, ওই রকম শেষের দিকে একটু মানে অলস হয়ে গেছে ওই রকম লাগছে আমার কাছে। এখন লিস্টন কোলাসোকে আমাদের হ্যান্ডেল করতে জানতে হবে। তারপর রাইট উইংয়ে আমাদেরকে এই যে মহেশ সিংকে হ্যান্ডেল করতে জানতে হবে। আমার মতে ইন্ডিয়া মালদ্বীপের এগেনস্টে যে 11 নিয়ে খেলছে বা যে ফরমেশন নিয়ে খেলছে বা যে গেম প্লে নিয়ে খেলছে, মূলত ওই গেম প্ল্যান বা ওই ফরমেশন বা ওই 11 নিয়েই বাংলাদেশের এগেনস্টে খেলবে। জাস্ট 11-এ 2-3টা চেঞ্জ নিয়ে আসবে। আর তাছাড়া এত আহামরি কিছু চেঞ্জ হবে বলে আমার কাছে মনে হয় নাই, কারণ এরাই মূলত বেস্ট পারফরমেন্স করা প্লেয়ার আইএসএলে। আর এরাই মূলত মালদ্বীপের এগেনস্টেও ভালো পারফরমেন্স করা প্লেয়ার। তো এখানে সর্বোচ্চ 2-3টা চেঞ্জ হবে, আর বাদ বাকি সব ঠিকঠাক থাকবে আমার কাছে যেটা মনে হয়। আর ইন্ডিয়ার স্কোয়াডে কিন্তু আবারও আপডেট আসছে। আমি আপনাদেরকে ইন্ডিয়ার স্কোয়াড নিয়ে লাস্ট আপডেটে বলছিলাম আনোয়ার আলী ছিল না প্রথম থেকেই, তার সাথে আশিস রায় ইঞ্জুরির কারণে আউট হয়ে গেছে এবং চান্তে ইঞ্জুরির কারণে আউট হয়ে গেছে। আরও কিন্তু 2জন প্লেয়ার ইঞ্জুরির কারণে অলরেডি আউট হয়ে গেছে ইন্ডিয়ার স্কোয়াড থেকে। তার মধ্যে একজন হচ্ছে ব্র্যান্ডন ফার্নান্ডেস, সেদিন ম্যাচের মধ্যেই কিন্তু ইঞ্জুরিতে পড়ে আউট হয়ে গেছে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড থেকে। এবং আরেকজন প্লেয়ার হচ্ছে মানবীর সিং, ও মূলত মালদ্বীপের এগেনস্টে ম্যাচ খেলার আগে ইনজুরিতে পড়ে গেছে এবং বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড থেকেও আউট হয়ে গেছে। আবার এই 2জন ছাড়াও কিন্তু আরেকজন প্লেয়ারকে নিয়ে সংশয় আসে, সেটা হচ্ছে ব্রিসন ফার্নান্ডেস। এবারের আইএসএলে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স করা প্লেয়ার হচ্ছে এই ব্রিসন ফার্নান্ডেস। এই ব্রিসন ফার্নান্ডেস ট্রেনিং করার সময় ইনজুরিতে পড়ে গেছে। এখন এই ব্রিসন ফার্নান্ডেসকে কিন্তু স্কোয়াড থেকে বাদ করে দেওয়া হয় নাই। মূলত বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে এখনও আছে ব্রিসন ফার্নান্ডেস, কিন্তু বাংলাদেশের ম্যাচের আগে অ্যাভেলেবেল হইতে পারবে নাকি সেটা এখনই কনফার্ম করে বলা যাচ্ছে না। আপনি বলতে পারেন 50-50 চান্স, অর্থাৎ বলতে পারেন বাংলাদেশের ম্যাচের আগে অ্যাভেলেবেল হওয়ার চান্স 50% এবং অ্যাভেলেবেল না হওয়ার চান্স 50%। এখন আমি আশা করব এই ব্রিসন ফার্নান্ডেস যেন বাংলাদেশের ম্যাচের আগে ফিট হইতে না পারে, এই ব্রিসন ফার্নান্ডেস যেন বাংলাদেশের বিপক্ষে ইন্ডিয়ার স্কোয়াডে না থাকে। কারণ আবারও বলতেছি, এবারের আইএসএলে খুবই ভালো পারফরমেন্স করা প্লেয়ারদের মধ্যে একজন হচ্ছে এই ব্রিসন ফার্নান্ডেস। এতটুকুই ছিল আজকে পর্যন্ত ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের স্কোয়াড নিয়ে আপডেট। এই ছিল ইন্ডিয়া ভার্সেস মালদ্বীপ ম্যাচের আমার একটা শর্ট রিয়াকশন, আর তার সাথে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের স্কোয়াডের আপডেট। আর এসব বিষয় নিয়ে আপনার কি মতামত সেটা আপনি কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।